আজ আমরা যেন ইতিহাসের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। দিগন্তে দেখা দিয়েছে নতুন আলোর রেখা, একটা আস্থার, একটা পরিবর্তনের আভাস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে দেওয়া তার সাম্প্রতিক ভাষণে সেই আলোটাই আরও স্পষ্ট করলেন। আমাদের সরকারের উপর ন্যস্ত দায়িত্ব ছিল মূলত তিনটি: হত্যাকাণ্ডের বিচার করা, একটি জবাবদিহিমূলক ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য প্রয়োজনীয় সংস্কারের আয়োজন করা এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। তার বক্তৃতায় কেবল 15 মাসের অর্জনের কথা নয়, আরও বড় একটা বিষয় উঠে এসেছে: পুরনো পরিবারতন্ত্র আর গোষ্ঠীতন্ত্রের অবসান এবং নতুন বাংলাদেশ নির্মাণের প্রতিশ্রুতি। তিনি খুব সুচিন্তিতভাবে রাজনৈতিক দলের ঐক্য অনৈক্যের মাঝেও ভারসাম্য রাখার চেষ্টা করেছেন। এক কথায়, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তিগুলোকে তিনি একটি অভিন্ন লক্ষ্যের পথে ডাকছেন। আমরা জুলাই গণঅভ্যুত্থানকালে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের নির্দেশে সংগঠিত হত্যাকাণ্ডের বিচার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। এই বিচারের উদ্দেশ্যে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের প্রথম রায় শীঘ্রই দিতে যাচ্ছে। সবচেয়ে বিতর্কিত ইস্যু জুলাই সনদে গণভোট। কেউ চাইছিল নির্বাচনের আগেই, কেউ চাইছিল নির্বাচন দিবসেই। প্রফেসর ইউনুস তার স্বভাবসুলভ নিরপেক্ষতায় স্পষ্ট সিদ্ধান্ত দিলেন, জাতীয় নির্বাচনের দিনেই গণভোট। এতে দলগুলোর দীর্ঘদিনের টানাপড়ন অনেকটাই শেষ হলো। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। একই সঙ্গে তিনি পরিষ্কার করলেন, 30টি অনুচ্ছেদকে 4টি বিষয়ের একটি প্রশ্নে রূপান্তর করা হয়েছে, যেখানে ভোটাররা হ্যাঁ অথবা না বলবেন। অর্থাৎ গণভোট নিয়ে বিভ্রান্তির জায়গা আর থাকছে না। জুলাই সনদে ছিল শক্তিশালী দ্বিকক্ষ বিশিষ্ট শাসন ব্যবস্থার প্রস্তাব, কিন্তু উচ্চকক্ষ নিয়ে আকার নিয়েছিল অস্পষ্টতা। ডক্টর ইউনুস সেটা ভেঙে বললেন, উচ্চকক্ষ হবে 100 সদস্যের। যত ভোট পাবে দলগুলো সেই অনুযায়ী আসন পাবে, আনুপাতিক প্রতিনিধিত্ব। এটি অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের একটি বড় দরজা খুলে দিতে পারে। এমন দ্বিকক্ষ ব্যবস্থায় আইন পাশের আগে উচ্চকক্ষের অনুমতি লাগবে, ফলে ক্ষমতার ভারসাম্য তৈরি হবে। এটাই তো আমরা চাই না, একটি জবাবদিহিমূলক রাষ্ট্র। আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 জন সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে। বক্তৃতার অন্যতম শক্তিশালী দিক ছিল নির্বাচন অনুষ্ঠানের প্রতি প্রধান উপদেষ্টার অবিচল অবস্থান। বিভিন্ন মহল সন্দেহ ছড়ালেও তিনি বারবার বলেছেন, নির্বাচন হবে ফেব্রুয়ারির প্রথমার্ধেই, ক্ষমতা যাবে নির্বাচিত সরকারের হাতে। এই ধারাবাহিকতা তার ভাষণের শুরু থেকে আজ পর্যন্ত একই রকম। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। 13 নভেম্বর, যেদিন আওয়ামী লীগ গোপন সন্ত্রাসের হুমকি দিয়েছিল, আমাদের 13 তারিখের যে কর্মসূচি সেটা সফল করতে হবে, লকডাউন কর্মসূচি, এবং ইউনুসকে পদত্যাগ করতে বাধ্য করতে হবে এবং তার হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। সেদিনই তিনি জাতিকে ভাষণ দিয়ে জানিয়ে দিলেন, ভয় নয়, অঙ্গীকারিতার পথ। আমরা একটা যুদ্ধ অবস্থায় আছি। এখন আমাদের একতাবদ্ধ থাকতে হবে যে কোনো মূল্যে। পরাজিত শক্তি এবং তাদের সহযোগীরা ওত পেতে বসে আছে আমাদের ছোবল মারার জন্য, আমাদের অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য। আমরা তাদের কিছুতেই এই সুযোগ দেব না। আসুন আমরা আমাদের সম্মিলিত প্রচেষ্টায় প্রিয় মাতৃভূমির স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও জাতীয় মর্যাদার বিরুদ্ধে যে কোনো আঘাত প্রতিহত করার উদ্দেশ্যে প্রতিরোধের ঐক্যবদ্ধ সুদৃঢ় প্রাচীর গড়ে তুলি। শেখ হাসিনার বিচার ঠেকাতে সাম্প্রতিক চোরাগোপ্ত হামলা, বোমাবাজি, এই সন্ত্রাসের পুরনো কৌশল আর আগের মতো কাজ করবে না। কারণ জুলাই বিপ্লবে জনগণ ভয় ভেঙে গেছে। একবার মানুষ ভয় হারালে তাকে ভয় দেখিয়ে আর রাজনীতি করা যায় না। সময় সব বদলে দেয়। আর আজ সময় বলে দিচ্ছে, বাংলাদেশ নতুন রাজনৈতিক যুগে প্রবেশ করছে। জাতির উদ্দেশ্যে ডক্টর ইউনুসের ভাষণ কেবল রাজনৈতিক বার্তা নয়, একটি নতুন গণতান্ত্রিক ভবিষ্যতের নকশা। এখন প্রশ্ন একটাই, রাজনৈতিক দলগুলো কিভাবে এই সুযোগকে গ্রহণ করবে? নতুন বাংলাদেশের যাত্রা কি হবে শক্তিশালী ভিত্তির ওপর?